দেখো, এখনের দিনে না একটা জিনিস আমি দেখেছি, যেটা হচ্ছে সত্যি কথা তুমি কিন্তু বলতে পারবে না। যদি তুমি সত্যি কথা বলার চেষ্টা করো, তোমার গলা, তোমার মুখ দুটোকেই কোথাও না কোথাও চেপে দেওয়া হবে। বুঝতে পারছি? চেপে দেওয়া হবে, তুমি বলতে পারবে না, তোমাকে বলতে দেওয়া হবে না। কারণ সত্য কথা অনেকেরই পছন্দ হয় না, সত্য অনেকেই হজম করতে পারে না। না, আমি বলবো না যে আমি এমনভাবে সত্য তুলে ধরবো, আমি লোককে ইনসাল্ট করব, লোকের ভবিষ্যৎ তছনছ করবো আননেসেসারিলি ওয়াইটির প্ল্যাটফর্মে এসে, যেখানে কিনা আমরা একই সূত্রে বেঁধে কাজ করছি। মানছি, কেউ পজিটিভ, কেউ নেগেটিভ, কেউ পক্ষ, কেউ বিপক্ষ, কিন্তু তার মানে এটা না যে অন্য আরেকজনকে শেষ করার জন্য এমন আননেসেসারি সত্য তুলে নিয়ে আসবো যে সত্যর জন্য সামনের মানুষটার জীবনটা পর্যন্ত শেষ হয়ে যেতে পারে। চ্যানেল তো অনেক দূরের কথা, ভুক্তভোগী, তাই বলছি আর কি কথাগুলো। কিন্তু তবুও জানো তো, মনে হয় যে এমন কিছু সত্য কথা আছে যেগুলো বলে দেওয়া ভালো, শুধু জনসমক্ষে সেই বিষয়টাকে একবার চিন্তা করার জন্য, যে তোমরা একবার ভেবে দেখো জিনিসটা এটা হলেও তো হতে পারতো, ওটা হলেও হতে পারতো। এটা আমার মনে হলো অনেক ভেবে চিনতে না। আমি গতকালকে একটাই ভিডিও দিয়েছি, আমি ভিডিও আর করতে পারিনি, বাড়িতে আমার বান্ধবী সব এসেছিলো, আজও আসবে সব। তো আমি আজকে সকালে একটা ভিডিও দেখলাম, অবশ্যই আমি বলবো কার ভিডিও, মানে মাথার মধ্যে অনেক কিছু ঘুরলো, কালকেও আমি কিছু ভিডিও দেখেছি। আমার মনে হলো যে না, এই সময়টাতে যদি না বলি, এখন যদি কেউ বলে রিম্পার বড্ড হটকারী সিদ্ধান্ত, তাহলে তো কোনো কিছুই বলতে পারবো না, যেটাই বলতে যাবো সেটাই হটকারী। কারুর বাচ্চার ছেলে স্কুল নিয়ে বলবো, সেখানেও হটকারী। কারুর এটা নিয়ে বলবো, সেখানেও হটকারী। আমি আমার দিকে যেমন আমি নিজে ফেস করেছি, আমি কখনো চাই না সামনের মানুষটা সেই ফেসটা করুক। সেই ক্ষেত্রে যদি আমি কাউকে অ্যালার্ট করি, আমি সেটাকে হটকারীর মধ্যে ধরি না। কেউ নিতে পারে না, তার রিপারকেশনটা নোংরাভাবে বেরো, সেটা সম্পূর্ণ তার মেন্টালিটি। আমি কিন্তু আমার নগ্ন মেন্টালিটি দেখাইনি, আমি এটা বোঝাতে চাইছি বিষয়টা। তো ওই জন্য আমার মনে হলো, জানি না এই ভিডিওটা করার পরে যদি কারোর মনে হয় হ্যাঁ তোর বড্ড হটকারী সিদ্ধান্ত, তোমার বড্ড হটকারী সিদ্ধান্ত, বিশ্বাস করো আমার ফারাক পড়বে না। যার জন্যই কিন্তু আমি থামনেলে প্রথমেই বলেছি যে কিছু অপ্রিয় সত্য কথা বলবো, পারলে তোমরা ক্ষমা করো। যারা আমাকে ভালোবাসে, সত্যিই ভালোবাসে মন থেকে, তারা নিশ্চয়ই বুঝবে, তারা নিশ্চয়ই জানবে যে রিম্পা কেন বলছে, যদি আমার কথার মধ্যে এইটুকু হলেও সত্যতা থাকে। ঠিক আছে, আমি বলবো না আমি সত্যবাদী যুধিষ্ঠির বংশ থেকে উঠে এসেছি, না না, এটা সম্পূর্ণ আমার মতামত, আমি বলছি যেটা। তো প্রথমেই বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও, আর একটু ইম্পর্টেন্ট ভিডিওই নিয়ে আসছি। ওয়াইটির এই মুমেন্টে যে পরিস্থিতিটা চলছে না, এই পরিস্থিতিটা কিন্তু খুব দুঃখজনক একটা পরিস্থিতি, জানো তো। আমি কারুর খিল্লি ওড়ানো বা কারুর হাসা, কারুর কাদা, কোনো কিছুতে আমি রিয়াকশান দেবো না বা কোনো কমেন্ট পাস করবো না, কারণ যার যার ব্যক্তিত্ব সে প্রকাশ করবে, এখানে আমার কিচ্ছু বলার নেই, সেটা তারটা, যার যার দায়িত্ব তার উপর। সবচেয়ে দুঃখের পরিস্থিতি কেন বলছি জানো, সবচেয়ে খারাপ পরিস্থিতি কেন বলছি? ওয়াইটি এখন কন্টেন্ট শূন্য। যারা খিল্লি ওড়াচ্ছে বা ওড়াবে, তাদের কাছে কন্টেন্ট শূন্য না, কারণ তারা এই বিষয়গুলোকে নিয়ে 10টা ভিডিও নামিয়ে তাদের কন্টেন্ট করবে। কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখি, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমাদের কন্ট্রোভার্সিয়াল টপিক, সেই কন্টেন্টের এখন এই মুমেন্টে দাঁড়িয়ে একটু অভাব। আমি আচ্ছা আচ্ছা এরকম ক্রিয়েটারকে দেখছি, যারা কিনা সারাদিনে 3টে থেকে 4টে, কি জোর 5টা হলেও ভিডিও দিয়েছে একটা সময়। এখন তারা একটা ভিডিও দিয়ে সেকেন্ড ভিডিও দিতে তাদের হয় আর ইচ্ছা করছে না, নয় তাদের ল্যাথার্জি, নয় কন্টেন্ট তো নেই সেটা একটা বিষয়, নয় তারা একটুখানি রিল্যাক্স করছে, কমেডি ভিডিও দেখছে, শর্টস ছেড়ে দিচ্ছে, লাইভ করে দিচ্ছে, এইভাবে চালাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারদের। মানে কন্ট্রোভার্সি জোনটার আজকে এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। কে দায়ী? আজকে যদি প্রশ্ন করি এই পরিস্থিতিটার জন্য কে দায়ী, আমি তো বলবো আমরাই দায়ী। কেউ বলবে ম্যাডাম আসার পর থেকে এরকম হয়েছে, কেউ বলবে ও আসার পর থেকে, না আমি কাউকে দোষারোপ করবো না। আমি মনে করব এটার জন্য সম্পূর্ণ আমরা নিজেরা দায়ী, যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা দায়ী। আমরা আমাদের জায়গাকে যথাযোগ্য সম্মান দিয়ে তাকে ধরে রাখতে পারিনি, সেই পজিশনটার সম্মান করতে পারিনি, সেটা আমাদের ফল্ট। আমি কোনো তৃতীয় ব্যক্তিকে এখানে ইনভলভ করে তাকে ছোট করব না, যেটাকে সে এসেছে বলে সেই জায়গাটার এই পরিস্থিতি না, আমরা ধরে রাখতে পারিনি, দ্যাট ইজ আওয়ার ফল্ট। তার থেকেও ভয়ঙ্কর কি হচ্ছে বলো তো, নিজেদের মধ্যে দ্বন্দ্ব। কিছু মানুষ বুঝতে পেরেছে যে হ্যাঁ আমরা ভুল করেছি একটা সময়। ভুল মানে কি বলো তো, আমরা যেখান থেকে বিলং করি, আমাদের পেটে যতটুকু যৎসামান্য বিদ্যা আছে বা আমাদের মা বাবার শিক্ষা আছে, আমরা তো এরকম না, কিন্তু আমরা আমাদের ক্যারেক্টারগুলোকে তুলে ধরেছি জনগণের সামনে এরকম। অন্যায়ের প্রতিবাদ আগেও করেছি, এখনও করব, আগামী দিনেও করব, সেটাতে কোনোদিনও পিছপা হব না। কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজেরাও যে অনেক অন্যায় করেছি, সেটা কি কখনো আমরা হাতের করে গুনে দেখেছি? এখন আমাকে এগুলো ভাবায় জানো।
এখন যখন ওয়াইটির এরকম একটা পরিস্থিতি, আমি যখন একা বসে থাকি অনেক কিছু মাথার মধ্যে চলে, তার মধ্যে কিছু কিছু ভিডিও যখন সামনে আসছে, এখন এমন অঢাল সময় আছে যাদের ভিডিও কখনো দেখার টাইমও পেতাম না, তাদের ভিডিও বসে বসে দেখছি। সত্যি কথা বলছি, সত্যি কথা দেখছি, বলছি তোমাদেরকে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব, ক্ল্যাশ, যে যার জায়গা থেকে নড়তে অনড়। এইবার আসি সকালে কার ভিডিও দেখলাম, সেটা হচ্ছে ইপসিতাদি। ইপসিতাদির ভিডিও দেখলাম। গতকালকে আমি সীমাদির একটা ভিডিও দেখেছি। এখন আজকে একটা ব্যক্তির নাম এখানে আজকে উঠে আসছে, অনেক দিন পর আজকে উঠে আসছে। সেই ব্যক্তিটার বিষয়ে যদি আমি 2-4টে কথা না বলে যাই, তারপর আমি ম্যাডামের বিষয়ে আসবো, সেটা কিন্তু খুব অন্যায় হবে। এই সময়টায় যদি আমি চুপ করে থাকি, যদি না বলি, সেটা হচ্ছে অরিন্দম দা। বাচ্চার বাবা মানে মিত্র, মিস্টার মিত্রর যখন একটা, এখন তো আবার কেউ কারোর নাম ডাকতে পারে না, এস মজুমদার, আই দেবনাথ, সরি দেবনাথ বলছি, সরি দেব, মানে ইপসিতাদির কথা বলছি, দীপ্তিদিকে ডি দেবনাথ, এইসব, হ্যাঁ আমি আর ঘোষ, মানে এরকম চলছে। যাই হোক, ঠিক আছে, ছাড়ো। তো যেটা বলছি, মিস্টার মিত্রর যখন করুণ ভয়ঙ্কর পরিস্থিতি, সেই সময় একটা মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য আমাদের মতন কিছু ক্রিয়েটার তার পাশে দাঁড়িয়েছে। যখন সেই সিচুয়েশনটা তার যাচ্ছে, আমি এখনের প্রেজেন্ট সিচুয়েশনের কথা বলবো না, তখন আমরা সবাই মেন্টালি সাপোর্ট দিয়েছি, পাশে থেকেছি। হ্যাঁ, এখনও থাকতে চাই, আগামী দিনেও থাকতে চাই, কিন্তু কেউ যদি না রাখতে চায়, এতটাও নিজেকে ছোট করে কারোর পায়ের তলায় ঢুকতে পারবো না, একটা বাস্তব কথা। সেখানে কেউ যদি বলে স্ট্যান্ড পয়েন্ট, না না, এখানে আমাদের স্ট্যান্ড পয়েন্টের পরিচয় আসছেই না, আসছেই না। কারণ না তাকে অপমান করার, না তাকে নগ্ন করার মানসিকতা আমাদের কারোর মধ্যে আছে। যতটুকু দেখানো, যতটুকু করা, সে নিজেই করেছে, নিজেই সরিয়েছে, নিজেই সামনে থেকে বলে দিয়েছে যে না, কেউ আমাকে এই করবে না, সেই করবে না, হ্যাঁ না, মানে যে ভালোবাসবে সে শাসন করতে পারবে না। যাই হোক, ঠিক আছে, কারোর ওপর তো আমরা চাপিয়ে দিতে পারি না। তারা যথেষ্ট ম্যাচিওর পার্সন, একটা সন্তানের বাবা বলে কথা, সে আর বাচ্চা খোকা না যে তাকে আমাদের সেই চামচ গটি বাটিতে করে তাকে খাইয়ে দিতে হবে না, চামচ বাটিতে করে। তো ইপসিতাদির ভিডিওটা দেখলাম, যেখানে এই যে অরিন্দমদার প্রশ্ন উঠলো। সীমাদির ভিডিও দেখলাম, অরিন্দমদার প্রশ্ন উঠলো। তো সীমাদি কালকে কিছু কথা বললো, যেটা অরিন্দমদার বিষয়, যে কিছু ইয়ে হয়েছে না হয়েছে, কিন্তু দেখো, পাওয়ার বা পজিশন প্রত্যেকটা মানুষের একটা ইন্ডিভিজুয়াল আছে, যে যেটা পেয়েছে সে সেই জায়গাটা থেকে তাকে বিচার করছে। যেমন অরিন্দমদার অনেকগুলো খুঁত সীমাদি ধরালো, যে ও হয়তো কোনো কারণে ফাঁসাতে চাইছিল, মিস্টার মিত্রর প্রচুর টাকা জলের মতন বেরিয়ে গেছে, তুলনায় এসেছে ম্যামের সাথে অরিন্দমদার তুলনা, অ্যাকচুয়ালি সেই জিনিসটা এসেছে। আমি সেটাতে যাব না, আমি দুটো মানুষকে সম্পূর্ণভাবে আলাদা করে তাদের যথাযোগ্য সম্মান দিয়ে সেই কথাগুলো আমি বলবো। কিন্তু আমরা ভালো করে জানি যে পরিস্থিতিটা ক্রিয়েট হয়েছিল, সেখানে ওই 16 আদমি থে, হ্যানা রে তেনা থে প্যানাথের মধ্যে দুটো মানুষ, ওই 16টা মানে হিংস্র মানুষের মাঝখান থেকে এই মিত্র পরিবারটাকে কিন্তু এক ঝটকায় তুলে নিয়ে বেরিয়ে চলে এসেছিল। মেন্টাল সাপোর্টও প্রচুর পরিমাণে দিয়েছিল। সেইটা মিস্টার মিত্র ভুললে চলবে না। আজকে যদি মিস্টার মিত্র চুপ করে থাকে অরিন্দমদার বিষয়টা শোনার পরেও, তাহলে ওকে আমি বেইমান বলবো। কারণ আমি এখানে সীমাদি বা ইপসিতাদিকে দোষ দিতে যাব না, বেনিফিটটা ও পেয়েছিল, সমস্যা ওর হয়েছিল, সমাধান ও পেয়েছিল, একটা মানুষ করেছিল। আর কেউ যদি আমার জন্য, এই রিম্পা ঘোষের জন্য যদি এইটুকুও করে না, সেটা আমি সারা জীবন মনে রাখি, আর এটা আমি মনে রাখবো যদি আমার জন্য কেউ করে। এবার আসবো বিষয়গুলোতে। কিন্তু ইপসিতাদি আজকে যে কথাটা বললো, সেখানে ইপসিতাদির জায়গা দিয়ে বললো যে সে বেনিফিট পেয়েছে, কারণ নিঃস্বার্থভাবে অরিন্দমদা তার পাশে এসে দাঁড়িয়েছিল যখন তার পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল। কিন্তু তারপরে ম্যাডামকে নিয়ে আসা হয়, বা ম্যাডামকে এই কেসটাতে ইনভলভ করা হয় সীমাদির মাধ্যমে, যেটা আমরা শুনেছি। সেখানে তখন ইপসিতাদিকেও নাকি বলা হয় যে ম্যাডাম তোমার বিষয়টা দেখবে, এরকম একটা ব্যাপার। তো তখন অরিন্দমদাকে বলতে ইপসিতাদির খুব খারাপ লাগছিল। কেন খারাপ লাগছিল? কারণ ইপসিতাদি অরিন্দমদার কাছ থেকে সেই বেনিফিটটা পেয়েছিল, সে নিঃস্বার্থভাবে করেছিল, এক কথায় সেই কাজটা সে করেছিল, আর লাভবানও হতো। আমি বলছি না কারুর ক্ষমতা নিয়ে আমি কখনো অঙ্গুলি হনন করবো না, না, আমি কখনো অরিন্দমদার সাথে সম্মুখীন হইনি, কিন্তু যতটুকু শুনেছি বা সন্দীপে যতটুকু কাজে লেগেছে, সেই জায়গা থেকে বলবো সেই মানুষটা একটা সজ্জন, একটা ভালো মানুষ। ঠিক আছে, দেখো কেস কামারি, দৌড়ানো ফাঁকড়ানো, সেইটা পয়সা যাবেই যাবে, কম যাক আর বেশি যাক, পয়সা যাবে। এমনই একটা বিষয় না এই কেস কামারির বিষয়টা, ভিডিওর সময় যত আবার এই পয়সা যাবে, দৌড়ি, এই কাগজ ওইটা, সমস্ত কিছুর পেছনে পয়সা যাবেই যাবে। হ্যাঁ, কোথাও একটু কম, কোথাও একটু বেশি, কম বেশির হিসাবটা হয়তো আমি জানি না, কিন্তু আমি তবু বলবো বেনিফিট কিন্তু পেয়েছিল।
আমরা একটা জায়গাতেই দেখেছি যে কিভাবে ওখান থেকে এদেরকে নালে ছিঁড়ে খেয়ে নিত, মানে জেলে ঢুকিয়েই দিত এই মিত্র পরিবারকে, আর বাচ্চা নিয়ে চলে যেত। সেখান থেকেই কিন্তু ওদেরকে তুলে নিয়ে চলে এসেছিল, ঠিক আছে। কিন্তু ইপসিতাদি আবার ঠিক সেই রকমই সন্দীপের মতনই সুবিধা পেয়েছিল, কিন্তু সীমাদি বলাতে অরিন্দমদার কাছ থেকে ম্যাডামের কাছে বিষয়টাকে ট্রান্সফার করা হয়। তাই আজকে যখন অরিন্দমদাকে কোথাও না কোথাও ব্লেম দেওয়া হচ্ছে, আমার খারাপ লাগছে যে না না, মানুষটা তো করেছে, করেনি যে তা তো না। চক্রান্ত, প্ল্যানিং, প্লটিং কে না করে গো। আজকে যে আমার সাথে মিষ্টভাষী, কালকেই যে আমার পেছনে মানে নিম পাতার থেকেও তেতো বক্তব্য ছাড়বে না, তার কি গ্যারেন্টি আছে এই ওয়াইটির বাজারে দাঁড়িয়ে, তোমরা বলো তো। আজকে যে আমার সাথে মিষ্টি সুরে কথা বলছে, কালকে যে আমাকে গালাগালি দিয়ে কথা বলবে না, এরকম হয়েছে, তার কি গ্যারেন্টি আছে? ওয়াইটি দেবে গ্যারেন্টি? তোমরা কেউ দেবে গ্যারেন্টি? না, দেবে না। তাই আমার মনে হলো যে সত্যি হয়তো কোথাও না কোথাও অরিন্দমদার বিষয়টা আমার খারাপ লাগলো শুনতে, কারণ এটা না সীমাদি না ইপসিতাদি, অ্যাটলিস্ট সন্দীপ তো একটা বেনিফিট পেয়েছে সেই মানুষটার কাছ থেকে, মেন্টালি সাপোর্টও দিয়েছে সেই মানুষটা। তাহলে সেই মানুষটার একটা যখন নাম উঠছে বা তাকে ইনসাল্ট হচ্ছে, সেই বিষয়ে সন্দীপের কিছু বক্তব্য রাখা উচিত। এটা গেল অরিন্দমদার বিষয়, একদম সাইড। এইবার আসি ম্যাডামের বিষয়। ম্যাডামের পাওয়ার, ম্যাডামের পজিশন, ম্যাডামের ক্ষমতা, সেইটার ওপর আমার ন্যূনতম কোনো রকম সন্দেহ নেই, কারণ সেটা আমি নিজে দেখেছি, নিজে ফিল করেছি, বুঝতে পারছি, নিজে দেখেছি সেই মানুষটার কতটুকু যোগ্যতা আছে, সেই মানুষটা কতটুকু করতে পারে, সেই ক্ষমতাটা তার আছে। রেসপেক্ট বা সম্মান বা এই যে ম্যাডাম বলে ডাকা, এটা তাকে কিন্তু আজকে হঠাৎ করে এমনি এমনি হচ্ছে না। তার ওই পাওয়ার, তার করার ক্ষমতা, মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, সেখান থেকে কিন্তু সেই ওই জায়গাটা সে অর্জন করেছে। কোলামকুচিতে এসে কেউ তাকে ম্যাডামের তকমা দিয়ে যায়নি, তাকে মান সম্মানটা দিয়ে যায়নি। কিন্তু এই হচ্ছে আসল কথা যেটা আমি বলতে চাই। আমার মনে হচ্ছে ম্যাডামের এই ক্ষমতাটাকে নিয়ে কোথাও না কোথাও অপব্যবহার হচ্ছে। কারণ ম্যাডামের যে একটা পাওয়ার আছে, ম্যাডামের যে একটা পজিশান আছে, সেটা কিন্তু লোকে অন্যকে ভয় দেখানোর জন্য বা অন্যকে দাবিয়ে রাখার জন্য এটাকে ইউজ করছে। কীরকমভাবে? তারা মনে করছে ম্যাডামের ছত্রছায়া থেকে আমরা যা খুশি করতে পারি, যা খুশি করতে পারি, কারণ ম্যাডাম আছে, এই যে জিনিসটা। তাহলে সাধারণ মানুষগুলো কী করবে? তারা যদি ম্যাডামের ছত্রছায়া না থাকে, তাদেরকে গোড়া থেকে উপড়ে একদম ফেলে দেওয়া হবে, তাদেরকে ভয় দেখিয়ে দেখিয়ে রাখা হবে, তাদেরকে ডরিয়ে ডরিয়ে রাখা হবে। এটা কি তোমাদের সঠিক মনে হয়? আজকে যদি তার নামটা বা তার কাজটাকে ভালো কাজে, অন্যকে ধমকানো, চমকানো, ডরানোর জন্য ব্যবহার না করে ভালো কাজে ব্যবহৃত হয়, তাহলে মনে হয় সেটা আরও বেশি বেটার, আরও বেশি বেটার, ঠিক আছে। আইনি বিষয় অজ্ঞ মানুষ, কোনো নলেজ নেই, সত্যিই নলেজ নেই। কারণ যেটা বাস্তব সেটা বলি। একদিনকে দুপুরবেলা সানডে করে আমার কাছে একটা ফোন আসে, হাওড়ার কোন থানা থেকেই আমার মনে পড়ছে না, হঠাৎ করে ফোনটা আসে। তো ফোনটা আসাতে আমাকে এরকম বলে, যথেষ্ট সম্মানের সহিত ভদ্রভাবে, যে এরকম একবার আসতে পারবেন ম্যাডাম, একটা বিষয়ে আলোচনা করার আছে। তাই আমি বললাম কী বিষয় বলুন, কী ব্যাপার? তো বললো যে এরকম, তখন কিন্তু এই হিউর বিষয়টা কিন্তু নিয়ে আমরা তখন ভিডিও করছি, সবাই করছে কিন্তু। বাট আমি পার্টিকুলার খবর নিলাম, কারুর কাছে কল যায়নি, আমার কাছে কল গেছে যে হিউ সাহার এই একটা কমপ্লেন এসছে আপনার বিষয়, তো আপনি একবার এসে একটু দেখা করবেন, তাহলে খুব ভালো হয়। আমি বললাম দেখুন আজকে তো রবিবার, আমার পক্ষে তো সম্ভব না, তাহলে যদি একটুখানি আপনি কাল বা পরশু বলেন, তাহলে আমি তাহলে কথা বলে তাহলে আমি যাচ্ছি। তখন বললো যে এখনই আসলে ভালো হতো, ঠিক আছে বলে হয়ে গেছে। আমি সাথে সাথে কিন্তু প্রথমে দীপ্তিদিকে ফোন করি, ফোনে পাইনি। ইপসিতাদিকে ফোন করি, ইপসিতাদি আমাকে সব, যেটা দেখো কোনো সময় বাজে কেউ বুদ্ধি দেয়নি তো তার নামে কেন বাজে কথা বলবে। ইপসিতাদি আমাকে বলে যে না না, তুমি এইভাবে তো যেতে পারবে না, কেউ ডাকলো আর তুমি চলে গেলে, এটা কখনো হয় না। অবশ্যই করে তাকে তোমার থানাতে আগে লেটার পাঠাতে হবে যে তোমাকে ডাকছে বা কিছু, তারপর তুমি যাবে। আমি বললাম দেখো, এই বললাম না আমার এই বিষয়ে কোনো নলেজ নেই, পুরো অজ্ঞ। তো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে ম্যাডামকে পাওয়া গেল, দীপ্তিদি লাইনে নিল ম্যাডামকে। ম্যাডামের পাওয়ার পজিশন নিয়ে এই জন্যই আমার কোনো ডাউট নেই, সেই মানুষটাকে আমি সামনাসামনিও দেখেছি। তো হট করে ম্যাম কিন্তু ডাইরেক্ট ফোন করলো বা কিছু করলো, কথা হলো, ব্যাস, তারপর থেকে আজ অব্দি আমার কাছে ফোন আসেনি। তাহলে অবশ্যই করে সেই মানুষটার প্রতি তোমার রেসপেক্ট এমনিই থাকবে, যে সে আমার জন্য এতটুকু হলেও করেছে, এতটুকু হলেও সে করেছে, সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এটা তার সেই ক্ষমতা, সেই যোগ্যতা তার আছে, তাই সে করতে পেরেছে। আজকে ম্যাডামের গুণগান গাওয়ার জন্য বলছি না, সেই রকমই এই যে অরিন্দমদা ইপসিতাদির জন্য এই যে একটা লেটার লিখে যে ডাইরেক্ট পাঠিয়ে দিল আর বললো যে আপনি যান, আপনার কমপ্লেন ওরা নেবেই, এই যে কনফিডেন্স, প্লাস না যদি নেয় তখন আমাকে বলবেন, মানে এই যে জায়গাটা, এটাও কিন্তু তার একটা পজিশন। তাহলে ম্যাডাম হোক
বা অরিন্দম দা হোক, কাউকে কিন্তু দাঁড়িপাল্লায় মেপে তাদের ক্ষমতাকে আমরা বিচার করতে পারি না। সত্যি আছে, তারা যে যার জায়গায় সঠিক আছে, মানে পাওয়ার পজিশন অনুযায়ী করার ক্ষমতা সবার সঠিক আছে, কিন্তু অরিন্দম দা বেশি সময় পায়নি। মেবি ম্যাডামকে ওখানে ঢোকানো মেন দরকার ছিল, মেবি আমি বলছি, হয়তো ঢোকানো বেশি দরকার ছিল। কারণ বললাম না, ম্যাডামের অনেক এই পাওয়ার পজিশনটা অনেক রং ওয়েতে ইউজ হয়েছে, অনেক রং ওয়েতে, ধমকানো, চমকানো, চোখ রাঙানো। হ্যাঁ, এইটা আমার এটা নিজস্ব মতামত, তাই আমি তোমাদের বললাম যে এইখানে দাঁড়িপাল্লায় মাপতে এসো না যে ম্যাডাম উঁচু না অরিন্দম দা উঁচু ছিল। তাই যে মানুষটা নেই, অরিন্দম দা যেমন ওয়াইটিতে নেই, তো সেই মানুষটাকে আননেসেসারি টেনে এনে সেই মানুষটাকে ছোট না করলেই আমার মনে হয় বেশি ভালো হয়। এইবার আসি ইপসিতা দি আর সীমাদির বিষয়। আমি তোমাদের দুজনকেই কোথাও না কোথাও হাত জোর করে রিকোয়েস্ট করব, তোমরা থেমে যাও। খুব খারাপ লাগছে, খুব দৃষ্টিকটু লাগছে আমাদের। কারণ আমি বলবো না যে তোমরা গলায় গলায় কেউ বন্ধুত্ব করো, কখনো বলবো না। যার যেটা ইচ্ছা সে সেটা করতে পারে, যথেষ্ট দুটো মানুষ, প্রাপ্তবয়স্কা মানুষ, তাদের যথেষ্ট সেই বুদ্ধি বা জ্ঞানটা আছে। কিন্তু বলার উদ্দেশ্য একটাই, যে মানুষ এইভাবে দেখতে পছন্দ করছে না। এই যে আজকে ইপসিতাদি বলছে যে সীমাদি মনে করালো যে আমি কি তোমার বাচ্চার হয়ে প্রোটেস্ট করিনি, ইপসিতাদি বলছে আমি কি তোমার বরের অসুখের সময় পাশে যাইনি। খুব খারাপ লাগছে এই কথাগুলো শুনতে। কারণ আমরা মনে করি আমরা যদি কারোর জন্য কিছু করি, সেটা মানবিকতার খাতিরে করি, বন্ধুত্বের খাতিরে করি, সেটাকে কোনোদিনও হাতের পরে গোনাতে নেই, কখনো গোনাতে নেই। যে আজকে আমি তো করেছি, আমি তো তোমার জন্য করেছি, কিন্তু তারপরেও এই হচ্ছে সেই হচ্ছে না, আমি গোনাবো না। আমার কানে অনেক কিছু আসে, অনেক কিছু আসে, তারপরেও আমি চোখেও দেখতে পাই। কিন্তু আমি কি যখন তাদের জন্য, তারা এগেনস্ট হলেও তাদের জন্য স্ট্যান্ড নিয়েছি, মানে আমি কি তাদের কাছ থেকে বাহবা শোনার জন্য নিয়েছি যে তারা আমার প্রশংসা করবে বা আমার কোনো বিপদ হলে তারা পাশে এসে দাঁড়াবে? হ্যাঁ, হ্যাঁ, যার জন্য করেছি সে যদি সামনে থেকে বলে হ্যাঁ ও তো করেছে আমার জন্য, সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, সেটা ভালোবাসা, সেটা সম্মান, যে না ও বাবা সে মনে রেখেছে, ঠিক আছে, যথেষ্ট, আমার কাছে ওইটুকুই যথেষ্ট। কিছু মানুষ মনেই রাখে না, তাকে গোনাতে যাওয়ার দরকার নেই। কিন্তু আমি যখন স্ট্যান্ডটা নিয়েছিলাম, আমি তো আর এটা মাথায় রেখে নিইনি যে আজকে আমি স্ট্যান্ডটা নেবো, কালকে ভাই আমার পাশেও কিন্তু তোকে দাঁড়াতে হবে, তুই হোক অপোনেন্ট, না এইটা তো মাথায় থাকে না। যেমন আমার ওয়াইটিতে যখন চরমতম সমস্যা, এমন সিচুয়েশান মাথায় এসে গেছিলো, তখন দরজাটা দিয়ে তখন আমি পাখায় কাপড় বাঁধছি, এটা হচ্ছে ঘটনা, আজকে বলছি। তখন আমার চোখের সামনে না আমার ছেলে দুটোর তখন কিচ্ছু ছিল না, তখন আমার মাথায় একটা ছিল আমার লাইফটা শেষ। সেই সময়টায় এই সীমা, এই আরস, এই ইপসিতাদি, যারা কিনা অপোনেন্টে ছিল, আমি এই হিসাবে বলছি, দীপ্তিদি, কাবেরী, এই যে যাকে তোমরা বুনুমোজ রাখো, মিলি, এরা এরা তো তখন সব আমার কাছেই, মানে আমাকে ভালোবাসে তখন। ওরা তো বলবেই, ওরা তো আমাকে সাপোর্ট করেছে, গীতাদি, সোমাদি, এরা তো ভালোবাসে। কিন্তু এই যে মানুষগুলো, এরা কিন্তু আমার এদিকের কোনোদিনও ছিল না, এরা এগেনস্টেই ভিডিও করতেও, তখন কন্ট্রাডিকশন তাদের সাথে চলছে, তারপরেও কিন্তু তারা এসে দাঁড়িয়েছে। আর সেটা আমি জীবনেও ভুলবো না, জীবনেও ভুলবো না সেইটা কোনোদিনও। আমি আমার ছেলেদের ওরকম সময় ইপসিতাদি প্রোটেস্ট করেছে, জীবনেও ভুলবো না। আর সবচেয়ে বড় রিসেন্ট যেটা পাও না, সেটাও আমি ভুলবো না। শুয়ের সাথে আমার কন্ট্রাডিকশন প্রচুর লেগেছে, শুয়ের এগেনস্টটা আমি করেছি। আজকে অনেকেই বলে যে ও আচ্ছা শু ডাকছো, তাহলে তো তোমরা তো এখন তো কন্টেন্ট করতে পারবে না। না, কে বলেছে কন্টেন্ট করতে পারবো না? অবশ্যই করে, যদি ওর কোনো কথা আমার সঠিক বলে না মনে হয়। যেমন কালকে খুব মিষ্টি সুরে ওয়াইটির দাদাভাইকে সাইড কাটিয়ে আমাকে দুটো চারটে কথা শুনিয়ে দিল। হ্যাঁ রে শু, আমাকে চারটে কথা শোনানো যায় বল? যে হ্যাঁ তুই বেশ করেছিস বলেছিস, তাহলে তো আরও লোকে বেশ করেছি বলতে পারবি, ওকে বলতে পারবি না তুই, সেই ক্ষমতাটা তোর হয় না। যা, ঠিক আছে, যা, তোর সেটা কোনো ব্যাপার না। সেখানে আমি যাচ্ছি না কথাটা। কিন্তু ওই যে রিসেন্ট যে বিষয়টা, যেটা আমি শুয়ের ক্ষেত্রে বলবো, যে যেটা ও বলেছে আমি মাথায়, আমার কানে রয়েছে, আর সেটা আমার মাথাতেও ঢুকে গেছে। যেমন ও প্রত্যেকটা, ওরও হারাতে চায় না এরকম মানুষদের বলা কথা, যে 49 রুপিস চেয়েছে বা নোংরামি করেছে, সেখানে শু একটা স্টেটমেন্ট পাস করেছে যে আমরাও ভালো করে জানি 49 টাকায় কেউ নিজের চরিত্র বিক্রি করে না। ব্যাস, শুরু ওখানেই শেষ। কে কি বললো ভাড়মে যাও। বোঝাতে পারছি বিষয়টা? সেরকমই কেউ আমার জন্য এতটুকু করলেও না আমি সেটা মনে রাখি। দীপ্তিদি তো ছেড়েই দাও, ওর কথা তো ছেড়েই দাও। দীপ্তিদি তো চলতে ফিরতে গালি মারছে, জুতো মারছে, লাথি মারছে, ওটা তো ওনার একটা গার্জেন হিসাবে অনেক কষ্ট পেয়েছি। আর দীপ্তিদি যদি আমাকে অবিশ্বাস করে, আমার যেন উসপিস করা শুরু করে দেয়। আর কাবেরী, ও আমার ডার্লিং, ও আমার ভালোতেও আমার পাশে থাকে, আমার খারাপেও আমার পাশে থাকে, কোনোদিনও প্রশ্নচিহ্ন তোলে না, কোনোদিনও প্রশ্নচিহ্ন তোলে না। এটা হচ্ছে কাবেরী। তো যে মানুষগুলো করে তারা কোনোদিনও গোনায় না। খুব খারাপ লাগছে আজকে সীমাদি বলছে, আজকে বলতে বাধ্য হচ্ছি যে তোমার বাচ্চার জন্য তো আমি বলেছি, ইপসিতাদি বলছে তার জন্য থ্যাংক ইউ। খুব খারাপ লাগছে। কেন বাচ্চাগুলোর বিষয় বলেছি, গুনিয়েছি, কেন আজকে আমি বলবো যে সে আমাকে এসে থ্যাংক ইউ বলুক? আমি তো এই থ্যাংক ইউটা পাওয়ার জন্য বলিনি, আমি আমার বলা উচিত, এইখানে প্রোটেস্ট করা উচিত, তাই আমি করেছি। তাই আমি বলবো, বন্ধুত্ব রাখো না রাখো ডাজেন্ট ম্যাটার, কিন্তু তোমরা এখানেই থেমে যাও, বিষয়টাকে আর বাড়িও না, এটা আমার রিকোয়েস্ট।
জানি ভিডিওটা অনেক বড় হয়েছে, অনেক কথা মানে বলে না, মাথার মধ্যে অনেক কিছু চলে জানো তো, তাই ভাবলাম তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করি। কারণ ওয়াইটিতে এমন একটা পজিশানে এসে আমরা সবাই দাঁড়িয়ে আছি না, একই জায়গাতেই কিন্তু দাঁড়িয়ে আছি। তো সবাইকেই কিন্তু বুঝে চলতে হবে। এটা আমার প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে বলা কথা। আমি বাইরের কোনো মানুষের কথা বলবো না। আমি এখানে ম্যামকেও ইনভলভ করবো না, আমি এখানে অরিন্দম দাকে ইনভলভ করবো না, আমি কাউকে ইনভলভ করবো না। কারণ তারা অলরেডি তাদের একটা কাজের সাথে জড়িত। কিন্তু আমাদের কাজ তো এই ওয়াইটিটা। সেখান থেকে দাঁড়িয়ে আমাদের নিজেদেরকে জিনিসগুলো বুঝতে হবে। নিজেরা কন্টেন্ট পাচ্ছি না মানে পরস্পরকে এখন চুলোচুলি করবো, খাওয়া খাই করবো, খুব মুশকিল। সেরকম হলে দিনে 24 ঘন্টা লাইভ করো, কিছু তো করতে হবে, চ্যানেলটাকে তো বাঁচিয়ে রাখতে হবে রে বাবা। আর বাকি যা টুকটাক পাচ্ছি কন্টেন্ট সেটা নিয়ে কাজ করবো। কিন্তু এইরকম মনে হয় না চুলোচুলির আর দরকার আছে এখনের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। আর যারা পরস্পরকে ভালোবাসে আর একই ভিউয়ার্সের সুতোতে বাঁধা আমরা, সেই মানুষগুলো যখন লড়ালড়ি করছে ওটা বেশি কষ্টদায়ক হয়ে যাচ্ছে। আশা করি বোঝাতে পারছি। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভুলভ্রান্তি হলে আমি এখনও বলছি হাত জোর করে ক্ষমা, যদি খারাপ কিছু লেগে থাকে, আর যদি ভালো কিছু বলে থাকি বা তোমাদের মনে হয় যে কোনো কথা সঠিক আছে, অবশ্যই একটা কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।